সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্তি টিভির বিশেষ স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক আয়োজন এসএমসি আয়োজিত পুষ্টি আলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেভ। আজ আমরা কথা বলবো গর্ভবতী মায়েদের পুষ্টি সার্বিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয়গুলো নিয়ে, এবং এই ক্ষেত্রে এসএমসি কি কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কোন বিষয়গুলো নিয়ে আপনাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন একটি অনাগত সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখানোর জন্য। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি, এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক, ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। তসলিম উদ্দিন খান স্যার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশের গর্ভবতী মায়েদের প্রসব পরিকল্পনা এবং গর্ভকালীন সময়টিতে সার্বিক পরিচর্যা নিশ্চিত করাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে এই গর্ভকালীন পরিচর্যা কতটুকু ইম্পর্টেন্ট এবং কেনই বা আমরা করব। দেখেন, গর্ভকালীন পরিচর্যা এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে বাংলাদেশে মায়েরা যখন সন্তান প্রসব করে তার মধ্যে একটা বড়সড় অংশ তারা সন্তান হয় যাদের আন্ডারওয়েট হয়। আন্ডারওয়েট মিনস যে তারা এই যে সন্তান হলো সে ম্যালনারিশ হিসেবে সন্তানটি জন্মগ্রহণ করে এবং সারা জীবন এর কনসিকুয়েন্স বয়ে বেড়ায়। এটা গেল একদিকের কথা। আর একদিকের কথা হলো বাংলাদেশে মাতৃমৃত্যুর হার অন্য অন্য দেশের থেকে অনেক বেশি। এটাও কিন্তু ওই গর্ভকালীন পরিচর্যার সাথে সম্পর্কিত। অর্থাৎ গর্ভকালীন পরিচর্যাটা যদি ঠিকমতো হয় তাহলে এই মাতৃমৃত্যুর হার স্বাভাবিক কারণেই কমে যাবার কথা এবং কমে যাবে। সেটাও কিন্তু বাংলাদেশে ওইভাবে হচ্ছে না। বাংলাদেশে 100 জন গর্ভবতী মার মধ্যে মাত্র 41 জন মা 4টা এএনসি সার্ভিস পায়। সেটাও কিন্তু অনাকাঙ্ক্ষিত। আমরা বলবো যে সবগুলো মাই, প্রেগনেন্ট মাই, তারা এই সেবাটা পাক। এবং এই জন্য একটা আমরা বলি সমন্বিতভাবে একটা তার যে মার যে সেবা বা পরিচর্যা করা দরকার সেটা থাকা উচিত। সেটা শুরু হবে পরিবারের সব সদস্যদের। তারা সহায়তা করবে মাকে যাতে মা নিয়মিত বিশ্রাম পায় এবং মা যে নিয়ারেস্ট যেটা সার্ভিস ডেলিভারি পয়েন্ট সেখানে গিয়ে তার এএনসি সার্ভিসগুলো পায়, কমপক্ষে 4টা এএনসি সার্ভিস পায়। প্রসবের সময় তার আগে থেকেই একটা পরিকল্পনা করে কিছু টাকা পয়সা সংগ্রহ করে রাখে যাতে করে সেন্টারে নিয়ে যাওয়া এবং সেখানে যদি কোনো পরিস্থিতি হয় তার সিজারিয়ান বা অন্যান্য ক্ষেত্রে সেখানে সহায়তা করতে পারে। এই রকম সার্বিকভাবে যদি একটা পরিকল্পনা করে এবং তার সাথে সুষম খাবার এবং নিউট্রিশন সাপ্লিমেন্ট, যেটা অনেক নিউট্রিশন আছে, সেই নিউট্রিশনগুলো যাতে তার অভাব না থাকে সেদিকেও যদি দৃষ্টি দেওয়া যায় তাহলেই একজন মা সে সুন্দরভাবে তার সন্তানকে, অনাগত সন্তানকে সে পৃথিবীতে নিয়ে আসতে পারবে এবং সমস্যা থাকবে না। এবং এইটার সাথে সাথে আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট যে মার আগে থেকেই পরিকল্পনা করতে হবে যে ওই শিশুটি কোনো সেন্টারে ডেলিভারি হোক। অবশ্যই হাউস হোল্ড লেভেল যে ডেলিভারি সেটাকে আমরা কোনোভাবে এনকারেজ করি না, কেন সেখানে অনেক ঝুঁকি থেকে যায়। একদমই, খুবই চমৎকার কথা বলেছেন। দুটো বিষয়কে আপনি খুবই হাইলাইট করতে চেয়েছেন। একটা হলো সার্বিক পুষ্টিটা যেন নিশ্চিত করা হয়, নিউট্রিশনটা যেন প্রপারলি পায়, এবং সেই সাথে কোথায় ডেলিভারি হচ্ছে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা পরিকল্পনাটা যদি আগে থেকে করতে পারে তাহলে হয়তো বা এত মাতৃমৃত্যু কিংবা সন্তান জন্মদানের ক্ষেত্রে সন্তান মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবো একটি সমাজকে। আরো বিস্তারিত জানবো স্যার, কিন্তু একটু স্যারের কাছে আসতে চাই। আপনি একজন স্বাস্থ্য অর্থনীতিবিদ, স্যার একটু জানতে চাই যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যয় এবং দারিদ্রতা এই দুটোর সঙ্গে কি পারস্পরিক কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা? অবশ্যই আছে। সেটা হলো যে আমরা যদি পরিসংখ্যানগুলো দেখি বাংলাদেশে, যদি 100 টাকা ব্যয় হয় তাহলে সে 100 টাকার 2000 সালের সরকারি যে পরিসংখ্যান ছিল সেটা হলো প্রায় 69 টাকা মানুষ পকেট থেকে ব্যয় করে, মানে নিজে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে ব্যয় করে। আর এই যে 31 টাকা থাকলো সেটা সরকার ব্যয় করতো 23 টাকা, ডোনার ডিপিস যারা বলি তারা এরকম 5 থেকে 6 টাকা, এনজিওরা আরও কিছু ব্যয় করতে, এই হচ্ছে 31 টাকা। তার মানে সিংহভাগটা হচ্ছে যে মানুষকে পকেট থেকে ব্যয় করতে হচ্ছে। এটার লেটেস্ট পরিসংখ্যানগুলো যদি দেখি এখন 2025-26-এর দিকে যেগুলো বেরিয়েছে সেটা হলো যে এই খরচটা এখন বেড়ে প্রায় 79 বা 80 টাকায় হয়ে গেছে। দ্যাট মিনস প্রতি 100 টাকা মানুষ 79 বা 80 টাকা পকেট থেকে দিচ্ছে আর 20 টাকা আসতেছে অন্যান্য সোর্স থেকে। তার মানে এটা একটা বড় বার্ডেন, এবং এই বার্ডেনটার জন্য
যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক পরিবার বা অনেকেই প্রথমে স্বাস্থ্যসেবা নিতে পারছে না, তারা স্বাস্থ্যসেবা ধারের কাছে যেতে পারছে না, অ্যাক্সেস নাই। সেটাও একটা বড় সংখ্যা, প্রায় 20% মানুষ স্বাস্থ্যসেবা নিতে পারে না। দুই যেটা সেটা হচ্ছে যে এর ফলে প্রায় 5% পরিবার বা ব্যক্তি প্রতি বছর দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। প্রায় 25% পরিবার তারা বিপর্যয়মূলক ব্যয় ফেস করছে। বিপর্যয়মূলক ব্যয় হচ্ছে সেটা যেটা হচ্ছে কারোর স্বাস্থ্যসেবার ব্যয় যদি তার যে এক্সপেন্ডিচার বা ইনকাম, হাউজহোল্ড ইনকাম বা এক্সপেন্ডিচারের 10% বা তার বেশি হয়, তাহলে সেটাকে বিপর্যয়মূলক ব্যয় বলা হয়। তাহলে পরিসংখ্যান যেটা বলছে সেটা হচ্ছে আপনার কোশ্চেন, অবশ্যই স্বাস্থ্য ব্যয়ের সাথে মানুষের এই বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হয় এবং দারিদ্রতার সম্পর্ক রয়েছে। খুবই চমৎকার বলেছেন, এবং এই জায়গাটিতে একটুখানি সচেতনতা বা একটু নজর দিলে হয়তো বা এই সমস্যাগুলো যেগুলো নিয়ে মাতৃমৃত্যু হচ্ছে, অনাগত সন্তান জন্ম দিতে গিয়ে এত লো বার্থ ওয়েট চাইল্ড ডেভেলপ করছে, কিংবা পরবর্তীতে এত মানে জন্মগত ত্রুটি নিয়ে সন্তানগুলো জন্মগ্রহণ করছে, এগুলো অনেকখানি কমিয়ে আনা সম্ভব। একটু স্যার আপনার কাছে আসতে চাই, যেমনটি আমরা বলছিলাম যে আপনি তো বলছিলেন নিউট্রিশনের কথা। আমরা নিউট্রিশনের ব্যাপারগুলো নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় মারা খুব একটা সচেতন নয়। তারা মনে করছে যে যে খাবারগুলো খাচ্ছে হয়তো বা পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন তারা পেয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটি নিউট্রিশন তো সব খাবারের মধ্যে থাকে না, এবং আমাদের পক্ষে, আমাদের মায়েদের পক্ষে প্রত্যেকটি খাবার একই সঙ্গে খেয়ে নিউট্রিশনের অভাবও ফুলফিল করা সম্ভব নয়। সেক্ষেত্রে একটু জানতে চাই যে সমন্বিত পুষ্টি অর্থাৎ মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এই বিষয়টা আসলে গুরুত্ব কতটুকু, এটি বলতে আমরা কি বুঝি, এবং ফুল কেয়ার আপনারা যেটা এসএমসির পক্ষ থেকে ফুল কেয়ার এসেছে, আমরা মায়েদের সচেতন করবার জন্য সে বিষয়টিকে জোর দেওয়া কতটুকু প্রয়োজন? দেখেন, মাল্টি নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যেটা আমরা বলি, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার। কেন এই আবিষ্কারের কথা বলছি? আগে মাদের জন্য আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড দেওয়া হতো, এবং মনে করা হতো যে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড দিলেই মাদের নিউট্রিশনের যে চাহিদা সেটা ফুলফিল হবে। আসলে কিন্তু সেটা না, আরও অনেক মাইক্রোনিউট্রিশন রয়েছে। এই মাইক্রোনিউট্রিশন, কথাটা মাইক্রো মানে ছোট, কিন্তু এর যে রেজাল্ট, এর ইম্প্যাক্টটা কিন্তু ছোট না শরীরের জন্য। তো এই মাইক্রোনিউট্রিশন যেগুলো দরকার, সেইটা বিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণা করেছে, এবং WHO এবং ইউনিসেফ এইটা এন্ডোর্স করেছে। এবং শুধু তাই না, ইউনিসেফ সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এই মাইক্রোনিউট্রিয়েন্ট যে সাপ্লিমেন্ট আছে, এই সাপ্লিমেন্টটা তারা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে এবং প্রমোট করছে। তো আমরা বাংলাদেশে প্রথমেই এই মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যেটা, এইটা বাংলাদেশের সোশ্যাল মার্কেটিং অ্যাপ্রোচে, অর্থাৎ মানুষের কাছে যাতে সহজভাবে পৌঁছে দেওয়া যায় এবং অ্যাওয়ারনেস করা যায়, সেটা আমরা করছি। এবং ইন্টারেস্টিংলি আমরা ব্যাপক সাড়া পেয়েছি। বাংলাদেশে কিন্তু গভর্নমেন্টও শুরু করছে থ্রু ইউনিসেফ, কিছুদিনের মধ্যে অল্প কিছু ডিস্ট্রিক্টে শুরু করবে। তারপর আমরা এটাকে বলি এইভাবে যে আয়রন ফলিক অ্যাসিড আর দরকার নাই, আমাদের এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের মধ্যে আয়রন ফলিক অ্যাসিড ইনবিল্ড, এবং এছাড়া অন্য 15 ইনগ্রেডিয়েন্টস, আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স মানে অনেক রকমের, তারপরে তারপরে আয়রন, ফলিক অ্যাসিড, আয়োডিন, জিঙ্ক, সিলেনিয়াম, কপার, এগুলো সব সমন্বয়। এইটাকে যদি আমরা 180টা দিন ওই নির্ধারিতভাবে ট্যাবলেট খাওয়াতে পারি মাকে, তাহলে মার এই যে নিউট্রিশন অভাব থাকবে না, আন্ডারওয়েট শিশু হওয়ার সম্ভাবনা অত্যন্ত কমে যাবে, মার মাতৃমৃত্যুর সম্ভাবনা কমে যাবে অনেক রকমের। এর সাথে আরেকটা কাজ কিন্তু করতে হবে, এখানে কিন্তু এই ক্যালসিয়াম নাই, ক্যালসিয়ামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি জানবেন যে ক্যালসিয়ামের জন্য যেটা হয়, ক্যালসিয়ামের অভাবে হাইপারটেনশন হয়, হাইপারটেনশন হওয়ার পরে সেটা আবার দেখা যায় যে পোস্টপার্টাম হেমোরেজ হয়, অ্যান্টিপার্টাম হেমোরেজ হয়, নানা ধরনের কমপ্লিকেশন। বাচ্চাদের হাড়ের গঠন ঠিকভাবে ডেভেলপ করতে হলেও কিন্তু সেটাও হয়। এই কারণে আমরা বলি এটার সাথে ক্যালসিয়াম, এবং সবথেকে বড় কথা হলো প্রি অ্যাক্লাম্পসিয়া, হাইপারটেনশনের সাথে অ্যাসোসিয়েটেড উইথ প্রি অ্যাক্লাম্পসিয়া, এবং এই প্রি অ্যাক্লাম্পসিয়ার পরে অ্যাক্লাম্পসিয়ায় টার্ন করে। আপনি তো জানেন যে বাংলাদেশে দুটো কারণে বেশি মাতৃমৃত্যু হয়, একটা হয় অ্যাক্লাম্পসিয়ার জন্য, আরেকটা হলো আর যে পোস্টপার্টাম হ্যামারেজের জন্য।
এই দুইটাকে প্রিভেন্ট করতে গেলেও কিন্তু আমাদের এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট খুব কাজ করবে। একটু জানতে চাই যে মানে আমরা তো এতদিন জানতাম যে 180টা ট্যাবলেটের নতুন যে ভূমিকা ফুল কেয়ারের মাধ্যমে, সেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না বা অনেক গর্ভবতী মায়েরা জানে না। শুধুমাত্র আয়রন এবং ফলিক অ্যাসিডের ভূমিকা সম্পর্কে একটু জানি আমরা, কিন্তু জানতে চাই যে যখন কনসেপ্ট প্ল্যান করে তখন থেকে কি খেতে পারবে একজন মা, নাকি কনসেপ্ট হবার পর থেকে কতদিন পর্যন্ত? দেখেন, এই রিসেন্টলি যে ডেভেলপমেন্ট হয়েছে, বিভিন্ন স্টাডি হয়েছে, সেখানে এখন বলে যে তারা প্রেগনেন্ট হওয়ার আগেও এটা খেতে পারবে প্রিপারেটরি। এবং শুধু তাই না, যখন মা যে 6 মান্থ অ্যাটলিস্ট যে মার যে পিরিয়ড থাকবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর জন্য, তখনও এটা খাওয়া উচিত বা খেলে ভালো হবে। কিন্তু আমরা বলি নিদেন পক্ষে 180টা ট্যাবলেট যদি সে খায়, যখন থেকে তার সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টারে, অর্থাৎ যখন থেকে তার যে প্রেগনেন্সিটা আইডেন্টিফাই হয়, তখন থেকেই সে একটি করে আয়রন এই ফুল কেয়ার খেতে পারবে। একদম মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের আসলে বিকল্প কিছু নেই। অন্তত এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটি মা যদি এটি খায়, তিনি নিজেও যেমন সুস্থ থাকবে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশনগুলো থেকে সুরক্ষিত থাকবে, তেমনি বাচ্চাটিকে সুরক্ষিত রাখতে পারবে। স্যার, একটু জানতে চাই যে আপনি কি মনে করেন যে সরকারি রিসোর্স বেসরকারি খাতে যদি বিনিয়োগ করা হয়, সেক্ষেত্রে স্বাস্থ্য সেবায় আরও বেশি উন্নয়ন করা সম্ভব? একদম ঠিক কথা বলেছেন যে সেটা সম্ভব। সেটা সম্ভব এইভাবে, আমরা যদি দেখি যে আলোচনাটা হচ্ছে যে আমাদের ম্যাটারনাল কেয়ার এবং নিউট্রিশন সার্ভিসে, যেটা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা বললেন, এটা দেখেন যে সরকার সে নিজের স্বাস্থ্যসেবা বাংলাদেশে দেয়, তার যে নেটওয়ার্ক আছে, আমরা জানি যে ইউনিয়ন লেভেলে আমাদের 3টা সেন্টার আছে, কমিউনিটি ক্লিনিক, FWC, আবার কোনো জায়গায় সাব সেন্টারও আছে হেলথে, তাই না? সেই সমস্ত জায়গা থেকে যদি সরকার সেবাটা দিতে পারত, বা উপজেলা হেলথ কমপ্লেক্স বা ডিস্ট্রিক্ট হসপিটাল যদি দিতে পারত, তাহলে তো ভালো হতো যে সরকারি ব্যবস্থাপনায় সরকারি টাকা খরচ করে সরকারি সেন্টার থেকে স্বাস্থ্যসেবাটা দিচ্ছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেটা কিন্তু সরকার দিতে পারছে না। কেন দিতে পারছে না? কারণ আমাদের এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু ফাংশনাল না, পুরোপুরি ফাংশনাল না। আপনি যাবেন FWCতে, সেখানে কি সে ম্যাটারনাল কেয়ারটা পাচ্ছে? আপনি CCতে যাবেন, কমিউনিটি ক্লিনিকে, সেখানে তো কোয়ালিফাইড নাই, ট্রেন্ড প্রফেশনাল নাই। কার কাছ থেকে সে NC সেবাটা নেবে? একজন 12 পাস করা সেখানে CHCP আছে, তাই না? উপজেলা হেলথ কমপ্লেক্সে যান, সেখানেও কিন্তু যদি বলি যে আমাদের 30 লাখ মা প্রতি বছর তো প্রেগনেন্ট হয়, এই 30 লাখ মাকে সেবা দেওয়ার জন্য আমাদের কি সেই রেডিনেস সরকারি হসপিটালে আছে? সেটা তো নাই। এবং আপনি দেখেন যে আমাদের প্রায় 450-এর মতো ফাংশনাল উপজেলা আছে। তাহলে প্রত্যেকটা যদি উপজেলায় এই 30 লাখকে আমরা ভাগ করে দিই, তাহলে কত ডেলিভারি করতে হবে, কত NC দিতে হবে? তাহলে সেই সক্ষমতা কিন্তু রাষ্ট্রের, মানে সরকারি ফ্যাসিলিটি যেগুলো, সেটা নাই। তাহলে এখন সরকার যদি এই সেবাটা তো দিতে হবে মাদেরকে, তাই না? তাহলে সরকার এই সেবাটা যদি দিতে চায়, তাহলেই তখন আসে যে সরকারি রিসোর্স ব্যবহার করে সরকার সার্ভিসটা প্রাইভেট সেক্টর থেকে কিনে নেবে। কারণ এই সেবা তো প্রাইভেট সেক্টরে আছে, প্রচুর প্রাইভেট সেক্টর গড়ে উঠেছে, তার কোয়ালিটি নিয়ে কনসার্ন আছে, সবগুলো কোয়ালিটি সম্পন্ন কিনা। কিন্তু সরকার যখন কিনে নিবে তাদের কাছ থেকে সরকারি রিসোর্স খরচ করে, তখন কিন্তু কোয়ালিটির বিষয়টাও কিন্তু সামনে চলে আসে। তাহলে এখন কিনে নেওয়ার যে বিষয়টা, এখন টাকাটা কোথা থেকে দিবে সরকার, তাই না? এটা একটা বিষয়। সেইটা কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এখন যে সরকার যারা আছে, পরিচালনায় আছেন, তারা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি বাজেট দিতে চায়, এবং তাদের নির্বাচনী যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট হচ্ছে ধাপে ধাপে GDP-র 5% তারা স্বাস্থ্যে খরচ করবে। GDP-র 5% মানে কিন্তু বিশাল অঙ্কের একটা টাকা। এখনকার যে GDP-টা, সেটা যদি আমরা 5% ধরি, তাও প্রায় 3,00,000 কোটি টাকা। আর সরকার তো GDP সাইজও বাড়াতে চায়, তার মানে সেটা আরও বাড়বে। তাহলে এই 3,00,000 কোটি টাকা তো সরকার একবার দিবে না। আমরা এবারে যে বাজেটটা পেতে যাচ্ছি, সেটা আমরা সবাই শুনতে পাচ্ছি যে গত বছরে যে বাজেটটা ছিল প্রায় 42,000 কোটি টাকা, তার প্রায় ডাবল হয়ে যাবে। তার মানে বাড়তি বাজেট আসতেছে। তাহলে বাড়তি বাজেটটা খরচ করার জায়গাটা কোথায়? তাহলে আমরা যেটা আলোচনাটা করছিলাম যে ম্যাটারনাল কেয়ার, এটাই তো দেশে বা পৃথিবীতে বংশধারা ধরে রাখার সর্বোত্তম উপায়। এছাড়া তার বিকল্প কোনো বংশধারা নয়, একটা সুস্থ সন্তানকে জন্ম দেওয়া। সেটাই মানে পৃথিবীতে যে মানুষ আসছে, মানুষ টিকে আছে যুগ যুগ ধরে, সেটা তো এই প্রক্রিয়ার ভিতর দিয়ে। এবং সেই সন্তানটা যেহেতু ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ এবং পৃথিবীরও ভবিষ্যৎ, তাহলে সেই সন্তানটা
যতটা সুস্থ থাকবে, সে পুষ্টিসম্পন্ন পুষ্টি সমৃদ্ধ হবে, সে অন্য ধরনের কোনো আন্ডার ওয়েট বা অন্য যে সমস্ত গর্ভজনিত যে সমস্ত প্রবলেম যে কারণে যে বাচ্চারা আমাদের দেশে আইকিউ লেভেল দুর্বল হয়, হাবাগোবা হয়ে যায়, আমাদের এখানে দেখা যাচ্ছে যে অটিস্টিক শিশু জন্মগ্রহণ করে, নানা কারণে এগুলো তো বার্থ ডিফেক্টের জন্য হয়। এবং এই প্রক্রিয়াটা প্ল্যান মাফিক করতে গেলে সেটা হচ্ছে যে সরকারের অংশগ্রহণ করা সেখানে দরকার। যেটা আমরা আলোচনা করছিলাম যে 180টা ট্যাবলেটের দাম কত হবে ভাই? 80টা ট্যাবলেট, 180টা ট্যাবলেটের দাম কত হবে? 800 টাকার মতো, মোট 800 টাকা, তাই না? পুরো 6 মাস ব্যাপী মাত্র 800 টাকা, তাই না? এখন সরকার ধরেন যে এই বাজেটেই সে প্রায় ডাবল করে ফেলছে, এবং এখানে প্রায় গত বছরে যে এডিবি ছিল অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার থেকে প্রায় 23,000 কোটি টাকা কিন্তু সরকার বেশি রেখেছে, যদিও সেটার প্রোগ্রামগুলো এখনো ঠিক করা হয়নি। এখন আপনি 30 লক্ষ মা আর 800 টাকা, দ্যাট মিনস 1,000 টাকা করে যদি আমরা ধরি, তাহলে এখানে কত কোটি টাকা হয়? এখানে তো কত 30 কোটি টাকা বা সামথিং টাকা হয়। তাহলে এই টাকাটা সরাসরি টাকা দেওয়ার দরকার নেই, এটা যদি প্রত্যেকটা মাকে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে এই ট্যাবলেটটা 180টা ট্যাবলেট দিয়ে দেয় এবং যদি একটু মনিটরিং করে, তাহলে কিন্তু এই যে মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যায়। এটাই সরকারি অর্থ এই যে বেসরকারি কাজে লাগানো। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা হিসাব করে দেখেছি যে একটা মা এই 1,000 টাকা এর বাইরে যেটা সেটা লাগবে তার 4টা এনসি সেবা কমপক্ষে এবং তার ডেলিভারি সেবা। তো আমরা জানি যে সিজারিয়ান সেবা নিতে গেলে এখন প্রায় 30-35 হাজার টাকা লাগে যে কোনো ফ্যাসিলিটিতে। সরকার যদি সেটা বাল্ক কিনে নেয় প্রাইভেট সেক্টর থেকে, তাহলে আরও কম লাগে। তার মানে এটা নিশ্চয়ই এই একটা পরিকল্পনা একটা মার জন্য যদি সরকার সব মিলে 50,000 টাকা যদি ব্যয় করে, তাহলে 30 লক্ষ মার জন্য তার লাগবে মাত্র 15,000 কোটি টাকা। সরকার তো এই বাজেটে 23,000 কোটি টাকা কিন্তু বেশি রেখেছে। আরও সরকার প্রতি বছর এরকম বাজেটের সাইজ বাড়িয়ে এসে 3 লক্ষ 4 লক্ষ হাজার কোটিতে যেতে চায়। তার মানে 15,000 কোটি টাকা দেওয়া তো সরকারের এই পরিকল্পনার কোনো অসুবিধা থাকার কথা না। তাহলে যেটা হবে, প্রত্যেকটা মা এই যে 4টা বা 8টা এনসি পাবে, এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট নিশ্চিত হবে, এবং এই মাটা যখন এই গর্ভবতী সেবার জন্য এই টাকাটা পাবে, তখন সে পরিবারে রেগার্ডেড হবে, হাজব্যান্ড, ননদ, শাশুড়ি সবার কাছে সে রেগার্ডেড হবে। সে কিন্তু তার যে থ্রুআউট দ্য যে সন্তান জন্ম দেওয়া যে প্রসেস, সে কিন্তু পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত থাকবে, এবং এই দুশ্চিন্তা মুক্ত থাকাও কিন্তু তার সুস্থ সন্তান জন্ম দেওয়ার একটা বড় প্রক্রিয়া। এবং তার নিশ্চয়তা থাকলো যেটা সেটা হলো সেই ইনস্টিটিউশনাল ডেলিভারি হবে। দ্যাট মিনস 100% মা, 15,000 কোটি টাকা যদি সরকার খরচ করে, তাহলে 100% মা কিন্তু ইনস্টিটিউশনাল যে ডেলিভারি হবে। হ্যাঁ, একটা জায়গায় কনসার্ন থাকতে হবে যে আমাদের দেশে ইনস্টিটিউশনাল ডেলিভারি মানে সিজার, কিন্তু সেই জায়গাটাতে সরকার যদি ইনসেন্টিভাইজ করে যে প্রোভাইডারদেরকে যে তোমরা নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করবে এবং নর্মাল ডেলিভারি করতে পারলে তার জন্য ইনসেন্টিভ আছে, যেটা নর্মাল ডেলিভারি সম্ভব সেটা, এবং যেটা সিজারিয়ান ডেলিভারি দরকার হবে মেডিকেলি বা ক্লিনিক্যালি সেটা তারা করবে। এই যে এত চমৎকার পরিকল্পনাগুলো রয়েছে, সেগুলো আসলে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের প্রতিবন্ধকতাগুলো কোথায়, এবং যে গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর পুষ্টি সার্বিক অবস্থা উন্নয়নে কি কি ভূমিকা রাখতে পারে এবং কোন কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়াটা জরুরি, একটু জানতে চাই। যে একজন গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর যদি পুষ্টির আমরা সার্বিক উন্নয়ন করতে চাই, সেক্ষেত্রে এসএমসি আসলে কি কি ধরনের ভূমিকা পালন করছে? দেখেন, এসএমসি একটা অনেক গুরুত্বপূর্ণ কাজের মনে করে এই গর্ভবতী মাদের পরিচর্যা করা এবং গর্ভবতী মাদের এএনসি সার্ভিসটাকে এনশিওর করা। তো এসএমসি যেটা করেছে, প্রায় 161টা উপজেলায় এসএমসি নিবিড়ভাবে কমিউনিটি মোবিলাইজেশন কার্যক্রম পরিচালনা করে, এবং সেখানে এসএমসি গ্রুপ ভিত্তিক স্পট করেছে, বিভিন্ন স্পটে প্যারামেডিক্স নিয়োগ করেছে, এবং ট্রেইনড প্যারামেডিক্স তারা গিয়ে এই এএনসি সার্ভিসের বেসিক 5টা যে কম্পোনেন্ট আছে সেই 5টা কম্পোনেন্টে এনশিওর করে, এবং 4 বার এইটা করে, এবং তার সাথে সাথে মাদেরকে কাউন্সিলিং করে যে মারা যাতে করে কমপক্ষে একটা এএনসি সার্ভিস এই মেডিকেলি ট্রেইন গ্রাজুয়েট ডক্টর তাদের মাধ্যমে এই সেবাটা নেয়। এইটা হলো একটা দিক। আর একটা দিক হলো যে ওই মাদের, গর্ভবতী মাদের কাউন্সিলিং করে যে তারা যাতে
এই ফুল কেয়ারের কথা এতক্ষণ আমরা বললাম, যে 180টা মাল্টিপল ট্যাবলেট। মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এক্স্যাক্টলি 180টা ট্যাবলেট, এই 180টা ট্যাবলেট খাবে এবং এই 180টা ট্যাবলেটের সাথে ক্যালসিয়াম ট্যাবলেট খাবে, তাহলে কমপ্লিট। আমাদেরই একটা ব্র্যান্ড রয়েছে ফরবন, এইটা মানে খুব পপুলার, যাতে মারা এটা খেতে পারে, তো সাশ্রয়ী মূল্যে। তো এইটা যদি সার্বিকভাবে মারা নেয় তাহলে মাদের আর এই নিউট্রিশনের চাহিদাটা পূরণ হবে এবং মা সুস্থ থাকবে বলে আমরা মনে করি। এইটা গেল একটা দিক। আর একটা দিক হলো যে আমাদের প্রায় সারা বাংলাদেশে 15,000 নন গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার আছে। এটা আমাদের যে নেটওয়ার্কটা, সেটা নেটওয়ার্কটাকে বলি ব্লু স্টার। তাদেরকে আমরা ট্রেনিং দেই বিভিন্ন বিষয়ের উপর, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, গ্রোথ মনিটরিংয়ের উপর শিশুদের, এই মাদের, যাতে করে বেসিক কম্পোনেন্ট অফ এএনসি সার্ভিস দেওয়া যায়, এবং এদেরকে এই ট্রেন করি, তাদের ক্যাপাসিটি বিল্ড করি, এবং তারা কমিউনিটিতে এই সেবাটা দেয়, যে মারা যখন তাদের কাছে সেবা নিতে আসে তারা এই সেবাটা পায়। অর্থাৎ বাংলাদেশে কিন্তু প্রায় 20,000-এর মতো আমাদের এই সার্ভিস প্রোভাইডার রয়েছে, তারা লাইক এ নেট, তারা সারা এমন কোনো ইউনিয়ন নেই যেখানে তারা নেই, এবং তারা এই সেবাটা নিশ্চিত করছে গ্রাম অঞ্চলে, আরবান যেটা স্লাম বা লো ইনকাম পপুলেশন যেখানে থাকে সেই এলাকায়, এরকম এলাকায় এই সেবাটা দেওয়া হয়। বাহ, খুবই চমৎকার উদ্যোগ। এবং প্রত্যেকটি মায়ের যে কমপ্লিকেশনগুলো, মাতৃ মৃত্যু রোধ করার ক্ষেত্রে প্রত্যেকটি ভূমিকা অপরিহার্য, এবং খুবই চমৎকার একটি আপনারা উদ্যোগ নিয়েছেন, সেটা সফল হোক আরও বেশি, এবং সামনে আরও বিশাল পরিসরে এসএমসি কাজ করুক, এই অনেক বেশি শুভকামনা থাকবে। ধন্যবাদ। একটু জানতে চাই স্যার, যে মানে একজন গর্ভবতী মা, তাকে যদি সরকারিভাবে আর্থিক সহায়তা করা হয়, বাংলাদেশের সকল গর্ভবতী মায়েদের যদি এই ধরনের একটি সহায়তা প্রদান করে বাংলাদেশ সরকার, তাহলে মাতৃস্বাস্থ্যের ব্যাপক উন্নয়ন সম্ভব। এই যে একটি প্রবাদ বা একটি নীতি আমরা যেটাকে আলোচনার মধ্যে আনতে চাচ্ছি, আপনি কি সেটার সঙ্গে একমত কিনা? অবশ্যই একমত। কারণ হচ্ছে আমরা যে আলোচনাটায় ছিলাম সেটা হলো যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আমরা, এবং তার সাথে যদি ক্যালসিয়ামটা অ্যাড করা হয়, আমরা হিসাব করে দেখেছি যে এটা প্রতিটা মার জন্য মাত্র 1,000 টাকা লাগে। আমাদের 30 লক্ষ মা প্রতি বছর গর্ভবতী হচ্ছে, তার মানে সেখানে প্রায় 300 কোটি টাকার খরচ হয়। আমরা জানি যে সরকার এই বাজেটেই বাড়তি বরাদ্দ হিসেবে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রায় 23,000 কোটি টাকা রেখেছে বাড়তি হিসেবে, এবং সেখান থেকে 300 কোটি টাকা দিয়ে যদি আমরা এই মাদের এই নিউট্রিশনের যে ঘাটতিটা থাকে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে যদি পূরণ করি, সাথে যদি ক্যালসিয়াম দেওয়া হয়, তাহলে কিন্তু একটা বিশাল একটা ইম্প্যাক্ট হবে এটা মায়ের জীবনে, এবং জনগত যে বাচ্চাটা আসতেছে তার জীবনের জন্য, তার পুষ্টি চাহিদার জন্য। সাথে যেটা আমরা মনে করি, যে আলোচনাটা আমরা আগের স্লটেও করার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে সরকার ধাপে ধাপে প্রায় জিডিপির 5% খরচ করতে চায়। সেটার সাইনটা আমরা এই বাজেট থেকেই দেখতে পাবো, যে এই বাজেটটাই বেড়ে যাচ্ছে। তাহলে সেখানে কিন্তু সরকার পরিকল্পনা করতে পারে যে প্রত্যেকটা মায়ের জন্য 50,000 টাকা করে খরচ করার। এটা আরেকটা সুবিধা যেটা হয়েছে, সরকার যেহেতু ধাপে ধাপে এখন সব পরিবারের জন্য একটা পরিবার কার্ড বা ফ্যামিলি কার্ড দেবে, তাহলে সেটার সাথে লিঙ্ক করাটা সহজ, যে পরিবারে একটা মা গর্ভবতী হচ্ছে সেই পরিবারে সে এই কার্ডটার সাথে লিঙ্ক করে সে এই সুবিধাটা পেয়ে যাবে। এই সুবিধাটা নগদ টাকা হিসেবে দেওয়া হবে না, এটা কাইন্ড সার্ভিস হিসেবে দেওয়া হবে। যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা হচ্ছে তাকে কেনার জন্য দেওয়া হবে না, তাকে ওই জিনিসটা সরবরাহ করা হবে এবং তাকে অ্যাওয়ার্ড করা হবে যে তুমি এই জিনিসটা কনজিউম করো, যাতে সেটা কাজে লাগে। সাথে স্বাস্থ্যকেন্দ্রের সাথে যদি সম্পৃক্ত করে দেওয়া যায়, যে সেখানে গেলে সে এএনসি সেবা পাবে বা ডেলিভারি সেবা পাবে বা পিএনসি সেবা পাবে, এবং সরকার ওই কেন্দ্রগুলোকে টাকা দিবে, মা ওখানে গিয়ে সার্ভিসটা নিয়ে আসবে। সেটা সরকারি বেসরকারি দুই জায়গায় হতে পারে। আমাদের একটা সেবা এরকম একটা চালু ছিল, সেটা হচ্ছে যে ম্যাটারনাল ভাউচার স্কিম। সেখানে মূলত হচ্ছে সরকারি কেন্দ্রের মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থাটা ছিল, বাট এখানে সরকারি বেসরকারি সব কেন্দ্রের মাধ্যমে করতে হবে, কারণ 30 লক্ষ মায়ের সেবা দিতে গেলে নিশ্চয়ই বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে হবে। নিশ্চয়ই, খুবই চমৎকার বলেছেন। এবং এই ভাবনাগুলোর জায়গা থেকে আমরা যদি আরেকটু সরকারকে উদ্বুদ্ধ করতে পারি, আমাদের আলোচনাগুলো তো তারই প্রেক্ষিতে, নিশ্চয়ই সরকারও এগিয়ে আসবেন এই পদক্ষেপগুলোর ক্ষেত্রে। স্যার, একটু জানতে চাই যে বিডিএইচএস 2022-এর জরিপ বলছে যে বাংলাদেশে অ্যান্টিনেটাল কেয়ারের হার অনেক মাত্রায় হ্রাস পেয়ে গেছে। যদি মা এবং শিশুর মৃত্যুকে আমরা রোধ করতে চাই, সেক্ষেত্রে
মানে এই যে অ্যান্টিনেটাল কেয়ারের গুরুত্বটাকে বাড়ানো এবং সেই সাথে আপনি তো শুরুতেই বলছিলেন যে পরিকল্পিতভাবে প্রসবের যে পরিকল্পনা সেটাকে আসলে বাস্তবায়ন করাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? দেখেন, খুবই জরুরি। বাংলাদেশে প্রায় 3.5 থেকে 4,000 মা তাদের ম্যাটারনাল ডেথ হয়, অর্থাৎ তারা সন্তান জন্মদান করতে গিয়ে মারা যায়। এটা কোনোভাবেই কাম্য না, এবং এই হার সারা বিশ্বের মধ্যে একটা অত্যন্ত হাই রেট, মানে কম্পেয়ার করে অন্য ইভেন আমাদের এই যে কাছাকাছি যে দেশগুলো আছে তার মধ্যেও অনেকগুলো দেশের থেকে বেশি। তো এইটা কোনোভাবেই ঠিক না। উন্নত বিশ্বে তো এই হার মানে খুবই ইনসিগনিফিক্যান্ট, নাম্বারের মধ্যে বলা যায় যে খুব কম। তো এই যে একটা অবস্থা, এটা দূর করতে হবে। এটা দূর করতে গেলে কি করতে হবে? মার ঝুঁকিটা নির্ণয় করতে হবে যে মা ঝুঁকিপূর্ণ কিনা। এই যে মা ঝুঁকিপূর্ণ কিনা, তার প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ কিনা, এটা কিভাবে আইডেন্টিফাই করবেন? এটা আইডেন্টিফাই করতেই এএনসি সার্ভিসটা দরকার। অর্থাৎ বিভিন্ন ট্রাইমেস্টার ভিত্তিক যদি এএনসি সার্ভিসটা করা হয়, মাকে চেক আপ করা হয়, তাহলেই তো মার মধ্যে ঝুঁকি আছে কিনা দেখবে। এবং এই ঝুঁকি থাকলে তার জন্য একরকমের ব্যবস্থা করতে হবে, ঝুঁকি না থাকলে তাও ইনস্টিটিউশনে কিনা। আপনি কখনোই বলতে পারবেন না যে কোন সময় ঝুঁকির মধ্যে মা চলে যায়। তো সেই কারণে আমরা যে কথাটা বলি সেটা হলো কমপক্ষে 4টা, WHO বলে 8টা, আমরা ওটা বলি না, আমরা বলি কমপক্ষে 4টাও যদি করতে পারে মা, যেটা এখন মাত্র 41%, তাহলেও মার ঝুঁকি আইডেন্টিফাই করতে পারবো। এবং তারপরে মাকে যদি ইনস্টিটিউশনাল ডেলিভারি করা যায় তাহলেও মাতৃমৃত্যু কমবে। দেখেন, কেন আমরা এই কথা বলি? মা যদি হাউজহোল্ড লেভেলে ডেলিভারি হয়, সেখানে অনেক ক্ষেত্রে অতটা ট্রেইনড তার থাকে না, টিবিএ যে ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্ট সেটা থাকে না, ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্টও এটার একটা বড় অংশ থাকে। এই যে তখন যদি তার পোস্টপার্টম হ্যামারেজ হলো বা অন্য এমার্জেন্সি হলো, হ্যাঁ, এই ইউএসসি যেটা বলে এমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার দরকার হবে তার জন্য, তাহলে তখন প্রিপারেশন নিয়ে যদি সেন্টারে নিয়ে যেতে হয়, তার মধ্যে অনেক ক্ষেত্রে অধিক রক্তক্ষরণ হয়ে মা হয়তো কমায় চলে যায়, মারে ফিরিয়ে আনা খুব ডিফিকাল্ট হয়। এই যে একটা সিচুয়েশন, এই জন্য আমরা বলি যে কোনো একটা সেন্টারে যদি হয় তাহলে ওখানে যে ট্রেন ডক্টর থাকবে অথবা ট্রেন সার্ভিস প্রোভাইডার, তারা আগে থেকেই ঝুঁকিটা নির্ণয় করতে পারবে, এবং তারা যাতে করে টার্সিয়ারি কোনো সেন্টারে তারা রেফার করতে পারে সেই ব্যবস্থা কিন্তু থাকবে। হাউজহোল্ড লেভেল থেকে যেটা সম্ভব তার থেকে অনেক বেশি সম্ভব কিন্তু কোনো একটা সেন্টারে যদি সে থাকে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখনও 35% মা তারা হাউজহোল্ড লেভেলে ডেলিভারি হয়, এটা আমরা একদম 100% করতে চাই। 100%, এই পাশের দেশ শ্রীলঙ্কায় কিন্তু 100% ডেলিভারি হয়। এরকম অনেক দেশ আছে আমাদের মতো ইকোনমিক কন্ডিশন, কিন্তু ডেলিভারি ইনস্টিটিউশনাল ডেলিভারি অনেক বেশি। তো এইটা আমরা এই কারণে বলি যে ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে হবে, মাকে 4টা এএনসি সার্ভিস কমপক্ষে দিতে হবে, মার পুষ্টি চাহিদা পূরণ করতে হবে, মার নিয়মিত বিশ্রাম করতে হবে, নিয়মিত তার খাবার সুষম খাবার খেতে হবে, মা যাতে করে মানসিক চাপে না থাকে সেটাও কিন্তু দেখতে হবে, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়মিত বিশ্রাম করতে হবে। তাহলেই তো আমরা একটা অনাগত ভবিষ্যৎ পাবো, মায়ের স্বাস্থ্যও ভালো থাকবে। খুবই চমৎকার বলেছেন। এই প্রসঙ্গ থেকে আপনার কাছে আসতে চাই স্যার, আমাদের সমাজে এমন অনেক মায়েরা রয়েছে যারা আসলে যখন একজন গর্ভবতী মা গর্ভাবস্থায় থাকে তখন বলে যে অ্যান্টিনেটাল চেক আপ করার প্রয়োজন নেই, আমাদের সময় এগুলো প্রয়োজন হতো না। মানে স্বাস্থ্য খাতে তারা কোনোভাবেই তাদের পরিবারের সদস্যকে বিনিয়োগ করার পক্ষে নয়। কিন্তু পরিসংখ্যান বলছি স্বাস্থ্য খাতে যদি বিনিয়োগ করা হয় সেটা আসলে অর্থনীতিতে ব্যাপক হারে রিটার্ন করা সম্ভব, রিটার্ন পাওয়া যায়। এই যে একটি পরিসংখ্যান, আপনি এটার সঙ্গে কতটুকু একমত? এটা ঠিক আছে, এই পরিসংখ্যানটা ঠিক আছে, এবং এই পরিসংখ্যানটা 1 টাকা ইনভেস্ট করলে এটা পরিসংখ্যানটা এরকম যে 10 টাকা থেকে প্রায় 30 টাকা পর্যন্ত বেনিফিটটা পাওয়া যায় আর কি। হ্যাঁ, এটা পরিসংখ্যান ঠিক আছে। আমি যদি এই তসলিম ভাই যেটা আগে আলোচনা করছে ওটা সূত্র ধরে এটা বলি যে মাতৃমৃত্যু কমাতে গেলে ইনস্টিটিউশনাল ডেলিভারির কোনো বিকল্প নাই। এখন ইনস্টিটিউশনাল ডেলিভারি যদি পরিবারের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে তো হচ্ছে তার চয়েজে যাবে, কারণ যেহেতু তার খরচের বিষয়, একটা সিজার করতে গেলে 30, 40, 50 হাজার টাকা খরচ হয়, বা ডেলিভারি করতে গেলে 5-10 হাজার টাকা লাগে। কিন্তু এইটা
আন্ডার কম্পালশনে না নিয়ে আসতে পারলে, এবং আন্ডার কম্পালশন আমরা যে প্রসেসটা আলোচনা করছিলাম যে সরকার যদি এখানে তাদের দায়িত্ব নিয়ে নেয়, যেটা শ্রীলঙ্কা করে, শ্রীলঙ্কার কথা আপনি যেটা বললেন চমৎকার, শ্রীলঙ্কা মাতৃমৃত্যুকে কীভাবে কমিয়ে এনেছে, কারণ তারা হচ্ছে যে যখন থেকে তাদের প্রেগনেন্সি ডিটেক্ট হচ্ছে তারাই কমিউনিটিতে তাদের যে সেবাদানকারীরা আছে সেটা কিন্তু তাদের এই ফুল এনসির যে সাইকেল সেটা কমপ্লিট করছে, এবং 1 থেকে 1.5 সপ্তাহ আগে প্রত্যেকটা মাকে তারা কম্পালসারিলি হসপিটালে নিয়ে যায়, নিয়ে যেতে হবে, এবং সেখানে গিয়ে তারা ডেলিভারির আগে তাদের যে স্বাস্থ্যের কন্ডিশন সেটা পর্যবেক্ষণ হচ্ছে, এবং তারা ডেলিভারির সময় ডেলিভারি করে ডেলিভারি একটা নির্ধারিত সময় পরে 1, 2, 3 দিন পরে এই মাটা কিন্তু বাসায় চলে আসছে, যে কারণে মাতৃমৃত্যু কম এবং ইনফ্যান্ট মর্টালিটিও কম। তো আমাদের সেই রকম একটা ব্যবস্থা না করলে কখনো কিন্তু এখানে আমরা এই ম্যাটারনাল মর্টালিটি কমাতে পারবো না, বা এই যে এনসি বা পিএনসি চাহিদা সেটা করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে যে কথাটা বলছিলাম যে সরকারের এখানেই পরিকল্পিত পদক্ষেপটা নিয়ে আসে, তাহলে এইটা যদি নেওয়া হয় তাহলে আপনার ওই কোয়েশ্চেন যেটা দেখেন যেটা সেটা 1 টাকা ইনভেস্ট করলে এখানে 10 টাকার থেকেও বেশি বেনিফিটটা পাওয়া সম্ভব। কিন্তু সেই জায়গায় সময় এসেছে সরকারের এখন, যেহেতু এই সরকার অনেক কিছু করার চিন্তা করছে, তারা হেলথ কৃষক কার্ড করছে, তারা পরিবার কার্ড, ফ্যামিলি কার্ড করছে, তারা আরও অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছে। তাই এই উদ্যোগের সাথে যদি এইটাকে শুরু করা যায় তাহলে খুব চমৎকার হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই ফ্যামিলি কার্ডটা এটা আমাদের জন্য একটা ইউরেকা মোমেন্ট, কারণ ফ্যামিলি কার্ডটা দিস ইজ এ বেসিক 80-র দশকে যে মোবাইল সেবাটা ছিল সেই রকম, যে সেই মোবাইল সেবায় শুধুমাত্র কথা বলা যেত। এখন দেখেন যে এখন সেই মোবাইল দিয়ে কিন্তু আরও অনেক কিছু করা যায়, টেলিফোন বিল, অমুক বিল, অনেক কিছু করা যাচ্ছে, তাই না? তাহলে এইটাকে বেসিক ধরে এইটার সাথে যদি আমরা এই মায়ের এই স্বাস্থ্যসেবাটা যোগ করি বা অন্যান্য যে বেনিফিটগুলো আছে তাহলে কিন্তু এখানে একটা হিউজ বেনিফিট আসবে এবং এটা একটা রেগুলেশন হবে আমরা আশা করি। খুবই চমৎকার বলেছেন স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে। দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবতে বলছিলেন আমাদের বিশেষজ্ঞরা, আপনার গর্ভবতী মা কিংবা পরিবারের যে সদস্যটি রয়েছে যেটি গর্ভাবস্থায় রয়েছে তাকে অবশ্যই ফুল কেয়ারের আওতাভুক্ত করুন। শুধুমাত্র 180টা ট্যাবলেট যেটি খাওয়ালে তার অনাগত সন্তান এবং মাটিকে আপনি চাইলে সুরক্ষিত রাখতে পারেন। তাই ক্ষেত্রে অবশ্যই সচেতনতা বাড়ানোটা অত্যাবশ্যকীয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।